হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের আইসল্যান্ড ট্রিপের তৃতীয় দিন। তো আজকে আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? পেনিনসুলা দেখবো, পেনিনসুলা ওয়াটারফল। তারপরে আরো বেশ কিছু জিনিসপত্র আছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা 2-3 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবো আমাদের বাস স্টপের কাছে। দিয়ে ওখান থেকে বাস ধরে তারপরে আবার প্রচুর হাওয়া লাগছে, কিন্তু আমরা ভেতরে এত জামা কাপড় পরেছি প্রচুর, হ্যাঁ আর প্রচন্ড হাওয়া। কিন্তু আজকে আমরা এত বেশি জামা কাপড় পরে ফেলেছি যে মনে হচ্ছে যেন এবার গরম লাগতে শুরু করেছি। এই যে দীপদত্তকে না চেনাই যাচ্ছে না, আমার ফুলে গেছে একদম। আর এই রেকাভিক সিটির এই পার্টিকুলার এই জায়গাটাতে এত হাওয়া দেয়, মানে যেহেতু সামনেই একদম সমুদ্র, মানে সেদিনকার এত বেশি হাওয়া ছিল, আমরা মানে হাওয়া ঠেলে এগোতেই পারছিলাম না। প্রতিদিনই মোটামুটি আমরা যে টাইম দেওয়া থাকতো তার বেশ কিছুটা মানে এই 10 মিনিট মতো আগে আমরা এসে পৌঁছে যেতাম। তো আজকে এই 10 মিনিট টাইমটাও মনে হচ্ছিলো যেন প্রচুর বেশি, মানে আর দাঁড়াতে পারছিলাম না, মনে হচ্ছে কখন বাসে উঠবো আর একটু এই গরমের মধ্যে বসতে পারবো। তো ফাইনালি এখন আমরা বাসে উঠে পড়েছি। আর আজকে আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন উনিও সেটাই, আর এই মারাত্মক হাওয়ার এগেনস্টে বাস চালিয়ে নিয়ে যেতে হবে, এটা ড্রাইভারের জন্য ভীষণ কঠিন, মানে চাপের একটা ব্যাপার। আর বাসটা না পুরো কাঁপছিল। তো আমাদেরকে ট্যুর গাইড যিনি ছিলেন আমাদের, উনি সেটাই বলছিলেন যে আজকের ওয়েদার খুব খারাপ আর এই ওয়েদারে বাস চালানোটাও খুব ডিফিকাল্ট। যদিও এখানে ম্যাক্সিমাম দিন ওয়েদার এরকমই থাকে, আর এই দিনকে তো মানে ভীষণই বাজে ওয়েদার ছিল। বাইরের দিকে তাকালেই বোঝা যাবে, মানে ওইদিকে যে সমুদ্র আর পাহাড়টা তো দূরে আর দেখাই যাচ্ছে না, পুরো একদম মেঘলা ওয়েদার। প্রায় 1-1.5 ঘন্টার পরে আমাদের মাঝখানে একটা ব্রেক দিয়েছিল ওই 10 মিনিটের মতো, এখানে এই ব্রেকফাস্ট করার জন্য। কিন্তু আমরা তো ব্রেকফাস্ট, আমাদের কাছে ব্রেড টেড সবই ছিল, তাই আমরা ব্রেকফাস্ট করে আর টাইম ওয়েস্ট করিনি। এই এত সুন্দর চারিদিকের জায়গাটার ছবি ভিডিও এগুলোই করছিলাম। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পরে এখন আবার আমরা উঠে পড়েছি বাসে, আর আবার এই দুর্দান্ত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। এই জায়গাটা যে কি সুন্দর লাগছিল, এই পুরো পাহাড়ের রিফ্লেকশনটা পড়ছিল জলে। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশনে। চারিদিকটা যে কি অপূর্ব সুন্দর, মানে শুধু চোখ চেয়ে দেখার মতো। এখানে আমরা এসেছি শিল মাছ দেখবো বলে। এখন এই উঁচু এবড়ো খেবড়ো পাথরগুলোর ওপর দিয়ে যেতে হবে একটু সামনের দিকে, দিলে অনেকটা কাছ থেকে নাকি দেখতে পাওয়া যাবে। তবে এই পাথরগুলো কিন্তু বেশ স্লিপারি ছিল, মানে প্রচুর লোক এখানে ধপ ধাপ পড়ছিল। তো সেই জন্য আমরা খুব সাবধানতা অবলম্বন করে একদম একটু একটু করে এগিয়ে চললাম সামনের দিকে। ওই যে একদম সামনে ঘাপটি মেরে শুয়ে আছে একটা শিল মাছ, একটু পরে নড়াচড়া করলে বুঝতে পারা যাবে। এই যে একটুখানি মাথাটা তুললো, তো এইটুকুই আমরা দেখতে পেয়েছিলাম। আর একটা একটু জলের মধ্যে ছিল, সেখানে কিছুটা দেখতে পেয়েছিলাম। শিল মাছ দেখে যাওয়ার সময়, মানে যখন আমরা সেকেন্ড লোকেশনে যাচ্ছিলাম তার মাঝে এরকম একটা সুন্দর ঝর্ণা পড়েছিল। এখানে কিন্তু আমাদের কোনো স্টপেজ দেওয়ার কথা ছিল না, কিন্তু এখানে জায়গাটা এত সুন্দর। আর আইসল্যান্ডে না এরকম রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে এরকম ছোট বড় বিভিন্ন সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পাওয়া যায়। তো আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন উনি বললেন তোমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নাও, তারপরে আবার বাসে উঠে পড়বো আর কি। তো আমাদের ওখানে 5 মিনিটের মধ্যে একটা টাইম দিয়েছিল যে তার চারিদিকটা একটু ঘুরে দেখে নাও, একটু ছবি টবি তুলে নাও, দিয়ে তারপরে আবার আমরা বাসে উঠে পড়েছি। আর এখন যাচ্ছি আমাদের সেকেন্ড লোকেশনে।
এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড লোকেশনে। জায়গাটা তো অপূর্ব সুন্দর, আর এখানেই আছে মোস্ট ফটোগ্রাফড ব্ল্যাক চার্চ। বাসে উঠে পড়েছি আর এবার যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। চারিদিকটা এত সুন্দর, তাই এই বাস জার্নিগুলো কখনো বোরিং লাগতো না। প্রকৃতি সুন্দর এটা তো আমরা সবাই জানি, কিন্তু এখানকার সৌন্দর্যটা যেন আরও মানে একদমই আলাদা। মানে ভাবলেই একটা কেমন লাগছে যে দুদিকে শুধু লাভা ফিল্ড, মাঝখানে রাস্তা তৈরি হয়েছে আর সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। শুধু তাই নয়, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়গিরি। আমাদের লাঞ্চ টাইম, আমরা তো বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি, খাবো, কারণ অস্বাভাবিক বাইরের দামও বেশি, হাওয়াও বেশি, প্রচন্ড হাওয়া বাইরে। বাসে বসেই খাবো, খেলে মনে এগুলো উড়ে চলে যাবে। লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা এই চারিদিকটা একটু ঘুরে দেখব। আর এখানে যেহেতু এইটা লাঞ্চ ব্রেক, তো সেই জন্য প্রায় 45 মিনিটস মতো আমাদের টাইম দিয়েছে চারিদিকটা ঘুরে দেখার জন্য। বাসে আস্তে আস্তে গাইড আমাদেরকে বলছিল এখানে একটা জায়গা আছে যেখানে গেলে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়, মানে পাখির কিচির মিচির আওয়াজ প্রচুর শুনতে পাওয়া যাবে। তো আমরা এখন যাচ্ছি সেদিকেই। সামনেই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এখন আমরা পাহাড়ের যে দিকটাতে আছি, এই পুরো জায়গাটা ঘোরা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা যাব এই পাহাড়টারই ঠিক উল্টো প্রান্তে। তো চলুন এখন পাহাড়ের এই প্রান্তে কি কি আছে সেই জায়গাগুলো একটু দেখে নিই। যদিও এই জায়গাটা এখন ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট হিসেবে বেশি পরিচিত, কিন্তু এখানে আগে ছিল একটা শিপিং পোর্ট, যেখানে অনেক ছোট ছোট নৌকো এসে নোঙর করত। আর এই পোর্টটা কিন্তু তৈরি হয়েছিল একদম প্রাকৃতিকভাবে। এই যে এই জায়গাটাতে ছিল প্রচুর পাখি, যদিও এখন মানে এখান থেকে কিছুই সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পাখি ছিল আর একদম কিচির মিচির আওয়াজ হচ্ছিল। এই দেশটার জনসংখ্যা খুবই কম, মাত্র 4 লাখ মানুষ বসবাস করেন এই দেশে। আর বসবাস করবেনই বা কি করে? চারিদিকে শুধু লাভা ফিল্ড, আগ্নেয়গিরি, যখন তখন ভলক্যানিক ইরাপশন। তো সেই কারণে ম্যাক্সিমাম লোকজনই এই দেশের বসবাস করেন এই রেকাভিক সিটিতে। বাসে আস্তে আস্তে আমাদের ট্যুর গাইড যিনি ছিলেন উনি বলছিলেন যে এদেশের জনসংখ্যা এতটাই কম, তাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন বিয়ে হয় তখন দেখা যায় কোনো রিলেটিভসের মধ্যেই বিয়েটা হচ্ছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এখানে আমরা দেখতে পাবো কালো বালির বীচ। এর আগে হোয়াইট স্যান্ড বীচ দেখেছিলাম হাওয়াইতে গিয়ে। জাপানেরও কয়েকটা বীচ আছে যেগুলো হোয়াইট স্যান্ড বীচ, সেগুলোও দেখেছিলাম, কিন্তু আজকে দেখবো আমরা ব্ল্যাক স্যান্ড বীচ। আর এই ব্ল্যাক স্যান্ড বীচ এই আইসল্যান্ডেই একমাত্র দেখতে পাওয়া যায়। আইসল্যান্ডে এই ভলক্যানিক অ্যাক্টিভিটি এত বেশি, সেই কারণেই এখানকার এই বীচগুলোও হয় একদম কালো। আর এখানে এই যে ছোট ছোট লোহার যে টুকরোগুলো পড়ে আছে, এইগুলো কোনো একটা জাহাজের টুকরো। কোনো একটা জাহাজ বহু বছর আগে এই পাড়ে এসে আটকে পড়েছিল, তো এইগুলো সেই জাহাজেরই ধ্বংসাবশেষ। সত্যি এই ব্ল্যাক স্যান্ড বীচ দেখার অভিজ্ঞতা একদম অন্যরকম। আর পেছনে এই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু লাভার পাহাড়, মানে লাভা জমে এরকম পাহাড় হয়েছে, পুরো লাল আর কালোর পাহাড়। এই কোনো ট্রিপের সাথে এলে একটাই প্রবলেম, এত হাতে টাইম বেঁধে দেয়। আর এই জায়গাটা আমাদের দিয়েছিল মাত্র 20 মিনিট। সেই 20 মিনিটের মধ্যে এত সুন্দর জায়গাটা দেখা মনে হয় সত্যি সময় অনেক কম। বাসে যেতে যেতে গাইড আমাদেরকে অনেক ছোটোখাটো ইনফরমেশান দিচ্ছিল। তার মধ্যে যেটা শুনে আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম সেটা হলো এখানকার ফিশারম্যানদের ইনকাম নাকি মান্থলি 6 থেকে 7 হাজার ইউরো, মানে ইন্ডিয়ান মানিতে বললে দাঁড়ায় ওই 5 থেকে 6 লাখ টাকা মতো, কারো কারো আবার আরও বেশিও হয়।
মানে ভাবা যায় যে আমরা ভাবতেও পারি না। রাস্তায় আস্তে আস্তে দেখালো একটা পুরো এরিয়া জুড়ে শুধু ফিশারম্যানদের বাড়ি, আর বাড়িগুলো মানে বিশাল বড় বড়, তেমনি সুন্দর দেখতে। যদিও সেই বাড়িগুলোর ভিডিও আমার আর করা হয়নি তখন। তো যাই হোক, গাইডের এই ছোটোখাটো গল্প শুনতে শুনতে আর চারিদিকের এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ ডেস্টিনেশনে। চারিদিকটা একদম নিরিবিলি, আর তার সাথে এত সুন্দর একটা জায়গা, মানে এখানে বরং কথা না বলে শুধু জায়গাটা দেখলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে। এই জায়গাটা এত সুন্দর লাগছিল, প্রচুর টায়ার্ড ছিলাম, কিন্তু তাও মনে হলো যে একবার নিচের দিকে একদম গিয়ে দেখি কি আছে। তো একদম নিচের দিকেও গেছিলাম। পুরো জায়গাটার ভিউটাই অসাধারণ সুন্দর ছিল। তো যাই হোক, আমাদের পুরো জায়গাটা ঘোরা হয়ে গেছে। এবার তো আমাদেরকে ফিরতেই হবে বাসের দিকে। তো বাসের কাছে যাচ্ছি, আর এরপরে একদম সোজা ফিরে যাব রেকাভিকে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। টাটা, ভালো থাকবেন সবাই। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ব্লগ নিয়ে।